ক্যাসারি চ্যাপ্টার 2 হলো এমন একজন ব্যক্তির গল্প যিনি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন। গল্পের শুরু হয় 13 এপ্রিল 1919 সালে, যেখানে একদল বিক্ষোভকারী রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে। রাওলাট আইন ছিল মূলত ব্রিটিশ সরকারের ভারতীয়দের দমনমূলক ব্যবস্থা, যা মূলত ভারতীয়দের মৌলিক অধিকারকে খর্ব করে। এই আইনের মাধ্যমে যে কাউকে কোনো প্রকার অভিযোগ ছাড়াই গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখা যেত। আর এই আইন বাতিল করার জন্য দেশের সর্বত্র বিক্ষোভ ও প্রতিবাদে জ্বর উঠতে থাকে। বিক্ষোভকারীরা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শান্তিপূর্ণভাবে সমবেত হন এবং তারা সেখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। ব্রিটিশ সেনা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে সশস্ত্র সৈন্যদের নিয়ে সে সেখানে উপস্থিত হয়। কোনো প্রকার পূর্ব সতর্কতা বা হুঁশিয়ার না দিয়ে তিনি সৈন্যদের সেখানে গুলি চালানোর নির্দেশ দেন। সৈন্যরা এমনভাবে গণহত্যা করে যা তুমি কখনো কল্পনাও করতে পারবা না। শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, সবার উপর ধ্বংসাত্মকভাবে এক মেসাকার অত্যাচার চালাতে থাকে। তারা সবাই প্রাণে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে, আর তারা যেন কোনো রকম করে সেখান থেকে পালিয়ে না যেতে পারে, আর এই কারণে তারা গেটের ভিতর তালা লাগিয়ে দেয় এবং সেখানে তাদের উপর সৈন্যরা ভয়ঙ্কর নির্বিচারে গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যে সেই জায়গায় রক্তের বন্যা বইতে থাকে। সৈন্যরা প্রায় 10 মিনিট ধরে নিরস্ত্র জনগণের উপর লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এতে হাজার হাজারও বেশি মানুষ নিহত হয় এবং আহত হয় বহু মানুষ। অনেকের লাশ সেদিন সেই নদীতে ফেলে দিয়েছিল এবং কিছু মানুষের লাশ তারা মাটিতে পুঁতে রেখেছিল। সংবাদ মাধ্যমকে এ বিষয়ে কোনো কথা বলতে নিষেধ করা হয়, আর যারা এ বিষয় নিয়ে লেখালেখি করত তাদেরকে আটক করে নিয়ে যেত এবং তাদের পত্রিকা পুড়িয়ে দিত, যাতে করে মানুষ প্রকৃত ঘটনা না জানতে পারে। সরকারি ভাষ্য অনুসারে বিক্ষোভকারীরা সশস্ত্র ছিল, তাই জেনারেল ডায়ার বাধ্য হয়ে তাদেরকে গুলি চালিয়েছিল। তারপরে তাদের সাথে কি হয়েছিল যদি তোমরা জানতে চাও তাহলে দেখতে থাকো 2025 সালে সদ্য মুক্তি পাওয়া মুভি ক্যাসারি চ্যাপ্টার 2 এর মুভির এক্সপ্লেনেশন। আর মুভি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। সমালোচনা শান্ত করার জন্য ব্রিটিশ সরকার একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে। স্যার শ্রী শঙ্কর নায়ার এই কমিশনে একমাত্র ভারতীয়। যদিও তিনি ছিলেন ভারতীয়, কিন্তু তিনি মনোপ্রাণে সেই ব্রিটিশদের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করতেন। তিনি ব্রিটিশ সরকারের এতটাই নিষ্ঠাবান সেবক যে সরকার তাকে 22 শহরের কাউন্সিলে অংশগ্রহণ করেছে। নায়ার প্রথমে ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মিস্টার কৃপালকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে সেদিন পরাজিত করে। তাকে পরাজিত করার ফলে ব্রিটিশরা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা এক দুর্বার বিজয় দেখতে পায়। আর এতে ব্রিটিশরা খুশি হয়ে তাকে নাইটহুড পদক প্রদান করেন। যখন তিনি তদন্ত শুরু করেন তখন দেখেন হাজার হাজার মানুষ তাদের আত্মীয় স্বজন নিখোঁজ হওয়ার বিষয়টি নথিভুক্ত করতেছে। তাছাড়া ব্রিটিশরা তাদেরকে টাকাও দিচ্ছে যাতে করে তারা তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন না করে। তিনি তদন্ত শুরু করেন এবং বুঝতে পারেন ব্রিটিশরা তাদের তথ্য চেপে রাখার চেষ্টা করছে এবং তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছে। আর তারা মূলত ভারতীয় হওয়ার ফলে তাদেরকে কোনো দামও দিচ্ছে না এবং তাদেরকে কোনো মানুষ হিসেবে তারা গণ্য করতেছে না। আর এভাবে করে তার একের পর এক তার অন্তরের চোখ খুলতে থাকে। সে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় সে দেখতে পায় গেটের বাইরে একটি ছেলে যে কিনা প্লে কার্ড হাতে ঘুমিয়ে আছে। সবাই বাসায় চলে গেল, সে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতেছিল। আসলে সে সারা দিন বিক্ষোভ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল এবং সেখানে ঘুমিয়ে পড়ে। তাছাড়া সে সেখানে জানতে পায় সেই আন্দোলনে তার মা ও তার একটিমাত্র ছোট্ট বোন সেদিন সেখানে মারা গিয়েছিল। ঠিক সেই সময় তার মনে আরও একটু সন্দেহ চলে আসে এবং সে তাকে কিছু না বলেই বাড়িতে চলে যায়। তারপর সে বাড়িতে গিয়ে সে একের পর এক চিন্তা ভাবনা করতে থাকে এই সমস্ত জিনিস নিয়ে। হঠাৎ করে তার বিবেকের তাড়নায় সে ছেলেটির বাড়িতে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করে। সে বলে কৃপাল সিংয়ের ছেলে, একজন তরুণ বিপ্লব। আর সে তাকে একের পর এক প্রশ্ন ছুটতে থাকে, যে প্রশ্নগুলো তার একেবারে অজানা। প্রত্যেকটি প্রশ্নে তার অন্তরে গভীরভাবে দাগ কেটে যায় এবং ছেলেটি তাকে একটি রক্তমাখা শার্ট এনে দেয়। সে কান্নায় ভেঙে পড়ে। তার কান্না দেখে তারও মন গলতে থাকে এবং সে লজ্জায় তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর তারা যখন ডিনারে বসে তাদের বিজয় উদযাপন করতেছিল ঠিক সেই সময় শ্রী শঙ্কর নায়ার সেই বিষয়টি নিয়ে চিন্তা করতেছিল এবং একটা সময় পরে সে মন খারাপ করে সেখান থেকে অন্য রুমে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ড তাকে অন্য রুমে প্রবেশ করতে দেয় না, কারণ সে ভারতীয় বলে। আর সেখানে লেখাই ছিল ভারতীয়দের কুত্তাদের সেখানে প্রবেশ করা একেবারেই নিষেধ। আসলে ভারতীয় কুত্তা বলতে ভারতীয় মানুষদেরকে বোঝানো হয়েছে। তাই একের পর এক অপমান সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তারপর তারা যখন সেই তদন্তের প্রতিবেদন জমা দেয় ঠিক সেই সময় সমস্ত তদন্তের প্রতিবেদন জেনারেল ডায়ারের পক্ষেই যায়। শ্রী শঙ্কর নায়ার এর বিরুদ্ধে কথা বলতে গেলেও তাকে এক প্রকার বাধ্য হয়ে চুপ করিয়ে দেয়। তারপর সে যখন রাগ করে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় দেখতে পায় সেই ছেলেটির বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। মাঝখানে তার মৃতদেহটি সেখানে পড়ে আছে। আসলে কেউ একজন তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছিলে। আর এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে।
এবং তার চোখে মুখে কষ্টের ছাপ দেখতে পায়। আর এই সমস্ত জিনিস দূর থেকে আইনের ছাত্রী দিলজিৎ কিল হয় সে দূর থেকেই দেখতেছিল এবং সে বুঝতে পেরেছিল তার মৃত্যুতে সে মারাত্মকভাবে ভেঙে গেছে। আর এই কারণে সে ট্রেন স্টেশনে যায় এবং সেখানে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এবং সে বলে সে তো সেই কমিশনারের লোকই ছিল, তাই তো সে সত্যটা জানে। তাই সে সবাইকে তার সত্যটা বলতে বলে এবং সে সত্যর পথে চলতে বলে এবং সত্যের হয়ে লড়াই করতে বলে, কিন্তু সে তার কথা কোনো পাত্তা নেই দিয়ে ট্রেনে উঠতে চায়। তখন সেই মেয়েটি বলে সে যেহেতু ইন্ডিয়ান তাই তার উচিত ইন্ডিয়ানদের হয়ে লড়াই করা এবং তাদের কথায় কথা বলা, এবং তার কথা শুনে তার মনোভাব আরও পাল্টে যায়। এবং সর্বশেষ সে মেয়েটি তাকে একটি পত্রিকা হাতে দেয় যেখানে সত্য অনেক জিনিস লেখা আছে, সে এটা জানতো না। তারপরে সেই মেয়েটি আদালতে গিয়ে জেনারেল ডায়ারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেয়। তারপর সেই মেয়েটি একাই সিদ্ধান্ত নেয় যে সে নিজে একাই আইনি লড়াই লড়বে, আর এই কারণে সে থানায় গিয়ে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের মামলা করে। সেই পেপারটি দেখে সেখানে তাকে সবাই বেশি হাসতে থাকে, কারণ তারা ভেবেছিল সে মেয়েটি হয়তোবা তাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে, কারণ সে ছিল একেবারেই নতুন, আর এই কারণে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। তারপর সেই কাঙ্ক্ষিত দিন আসে, সেই মেয়েটি বিচারকের সামনে তাদের সবাইকে অবাক করে সে আইনি লড়াই লড়তে থাকে। হঠাৎ করে সে মেয়েটি সে বিখ্যাত ব্যারিস্টার শ্রী শঙ্করন নায়ারের নাম বলে দেয়, আর তার নাম শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ছিল সবচেয়ে বেশি এক্সপার্ট লোক আর তাকে হারানো ছিল সবচেয়ে কঠিন। সে যেহেতু এই কাজটা হাতে নিয়েছে তাই তাকে হারানো অনেক কঠিন হয়ে পড়বে, সেটা তারাও বুঝতে পেরেছিল। কারণ সেদিন যখন সে মেয়েটি তাকে পেপারটি দিয়েছিল, সেই পেপারটি পড়ে সে ট্রেন থেকে নেমে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে সেই জায়গায় চলে যায় যেখানে সমস্ত মানুষকে পাখির মতো গুলি করে তারা মেরেছিল, এবং সেখানে দেখে আসে এখনও সে রক্তের দাগ এখনও শুকায় নেই, দেয়ালে এখনও সে গুলির দাগ লেগে আছে। তারপর তারা দুইজন মিলে সমস্ত ঘটনা একের পর এক প্রমাণ করতে থাকে। তারপর তারা একের পর এক মাস্টার প্ল্যানিং করতে থাকে কিভাবে তাদেরকে সেই ঘটনায় ফাঁসানো যায়, এবং সেই ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য তারা সেখানে মানুষদেরকে এক এক করে জিজ্ঞাসা করতে থাকে। তারপর আদালত তাদের পক্ষ নিয়ে সেদিন আদালত কিছুদিনের জন্য স্থগিত করে দেয়। তারপর তারা যখন ওয়াশরুমে যায় ঠিক সেই সময় কমান্ডার সে শ্রীশঙ্কর নায়ারকে থ্রেট দেয়, এবং শ্রীশঙ্কর নায়ার তার ওইটা দেখে বলে এজন্যই ব্রিটিশ সাম্রাজ্য আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তারপর সে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত ঘটনা পেপার পত্রিকায় খুব দ্রুত ছড়িয়ে যায়, আর এতে করে সমস্ত ভারতবর্ষের মানুষ এই সমস্ত ঘটনা তারা দেখতে পায়, আর এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ব্রিটিশরা এই জিনিসটা দেখে তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না, আর এই কারণে যে করে হোক তাদের বিরুদ্ধে এই মামলায় জিততেই হবে, এবং এই কারণে তাদের পক্ষ হয়ে একজন আইনজীবী তারা নিয়োগ দেয়। সেই আইনজীবীর নাম ছিল ক্রাউন নেভিল ম্যাককিনলে। সেও ছিল তার মতো খুবই দক্ষ একজন আইনজীবী, সে ছিল খুব চালাক একজন আইনজীবী। সেই সমস্ত ঘটনা এমনভাবে মোড় নেওয়া যাতে করে সমস্ত ঘটনা অন্যদিকে ডাইভার্ট করে, এবং সে বলে তারা এই সমস্ত কাজ করেছিল শুধুমাত্র একটি মেয়েকে দর্শন করার কারণে। তারপর সেই মেয়েটিকে সেখানে উপস্থিত করা হয়। তখন সেই মেয়েটি আদালতের সামনে সে সাক্ষ্য দেয় যে ভারতীয় একটি ছেলে তাকে জোর করে দর্শন করে। আর এই সমস্ত ঘটনা যখন জেনারেল ডায়ার জানতে পারে, আর এই কারণে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন শ্রীশঙ্কর নায়ারের সাথে তার এক প্রচণ্ড লেভেলের বাকবিতণ্ডা হয়, এবং আদালত কিছুদিনের জন্য আবার স্থগিত করা হয়, এবং আদালত তাদেরকে কিছুদিনের সময় দেয়। এই সময়ের ভিতরে তাদেরকে সমস্ত ডকুমেন্টস দেখাতে বলে। অন্যদিকে শ্রীশঙ্কর নায়ার সে দর্শনকারীর পক্ষে কথা বলার কারণে সেখানে বিক্ষোভ মিছিল শুরু করে, এবং সে বিক্ষোভে তার গাড়ি আটকে ফেলে, আর সেখানে বিক্ষুব্ধকারীরা তার নাক মুখে কালি এঁকে দেয়, আর সেখানে তাকে সবাই অনেক বেশি অপমান করে, আর এই অপমানের বদলা নিতে সে সেখানে সাথে সাথে বাড়িতে চলে আসে। অন্যদিকে সে মেয়েটি সেখানে চলে যায় যেখানে সে মেয়েটিকে দর্শন করা হয়েছিল। তখন সে জানলা খুলে দেখতে পায় পাশেই মানুষ আছে, আর সে যদি জোরে চিৎকার করে তাহলে মানুষ অবশ্যই শুনতে পাবে। অন্যদিকে নায়ার সে চলে যায় সেই ছেলেটির রুমে, যেখানে সে দেখতে পায় সেখানে একটি বই আছে এবং সেই বইয়ের ভিতরেই একটি গোলাপ ফুল আছে। তারপর সে ছেলেটির কাছে চলে যায় এবং সমস্ত ঘটনা সে জানতে পারে, কারণ সে মেয়েটির সাথে সেই ছেলেটির একটি সম্পর্ক ছিল। কোনো একটা কারণে মেয়েটি তার সাথে পল্টে নিয়েছিল। তারপরে আবার যখন আদালতে তাদেরকে তোলা হয় তখন একের পর এক প্রশ্ন করতে থাকে। ঠিক সেই সময় মেয়েটি তাকে প্রশ্ন করতে থাকে এবং তাকে বলে সে যদি তাকে দর্শন করে তাহলে সে চিৎকার করলে অবশ্যই আশেপাশে মানুষ শুনতে পাবে, কিন্তু সে কেন চিৎকার করে নাই। তাছাড়া তার বয়সে ছেলেটির প্রেমপত্র দেখায় এবং সে গোলাপ ফুলটিও দেখায়,
এবং সেখানে তাদের অনেক স্মৃতি ছিল। সমস্ত স্মৃতি দেখার পর সেই মেয়েটি চিৎকার দিয়ে বলে এই সমস্ত জিনিসই ছিল তার সাজানো নাটক। আসলে সে ছেলেটিকে অনেক বেশি ভালোবাসতো। একদিন যখন কলেজের প্রিন্সিপাল সেই ছেলেটির সাথে তাকে ধরে ফেলে, ঠিক সেই সময় প্রিন্সিপাল তাকে বলে সে যেভাবে বলবে তাকে সেভাবেই করতে, আর সে যদি সেভাবে কাজ না করে তাহলে সেই ছেলেটিকে তাকে মেরে ফেলবে। আর এর ভয়ে সে মিথ্যা সাক্ষ্য এখানে দিয়েছে। আর এই সমস্ত ঘটনা যখন আদালত শুনতে পায় তখন আদালত সেই ছেলেটিকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে নেয় এবং তাকে মুক্তি দিতে বলে। কিন্তু ম্যাককিনলে ছিল খুবই চতুর টাইপের মানুষ। সে এই কেসটিকে এমনভাবে ঘুরিয়ে ফিরে অন্যদিকে কনভার্ট করে যা তাদের কল্পনাও আসেনি। ঠিক সেই সময় সে আদালতকে একের পর এক বিভ্রান্তমূলক প্রশ্ন ছুটতে থাকে এবং আদালতও যেহেতু তাদেরই পক্ষে ছিল, আর এই কারণে আদালত আরও কিছুদিন সময় নেয় এবং তাদেরকে বলে এই কিছুদিনের ভিতরে পুরো প্রতিবেদন জমা দিতে। আর যদি তারা এটা না পারে তাহলে এই কেস এখানেই ডিসমিস হয়ে যাবে। তারপর নায়ার একটি ছেলের কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা জিজ্ঞাসা করে সেদিনের, কিন্তু সে বলে সে সেখানে তাকে কিছুই বলতে পারবে না এবং তার চেয়ে ভালো বলতে পারবে সেই ব্রিটিশ কমান্ডার যে কিনা সেখানে ছিল। সে সেখানে সেদিন গুলি করেনি, কারণ সে ব্রিটিশ এই আইনকে সে একেবারেই অমান্য করেছে এবং ঘৃণা করে। সে এই মানুষকে মেরে ফেলা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না, আর এই কারণে জেনারেল ডায়ারের সাথে তার এক ভয়ঙ্কর লেভেলে ঝগড়া হয়। তারপর সে সমস্ত ঘটনা তার কাছ থেকে শোনে এবং আদালতে তাকে সাক্ষী দিতে বলে। তারপর সেও সেদিন সাক্ষী দিতে রাজি হয়ে যায়। তারপর তাদের সবাইকে যখন আদালতে তোলা হয় ঠিক সেই সময় জেনারেল ডায়ার তার সাথে শ্রীশঙ্কর নায়ার এক ভয়ঙ্কর লেভেলের বাগযুদ্ধ হয়। শ্রীশঙ্কর নায়ার সে বুঝতে পেরেছিল সে মিথ্যা বলতেছে, আর এই কারণে সে তাকে একের পর এক প্রশ্নে জর্জরিত করতে থাকে। তখন সে বলে তাদের সবাই ছিল অস্ত্রধারী, আর এই কারণে তাদের কোনো উপায় না দেখে সে তাদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়। তখন নায়ার বলে সেখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে অস্ত্র ধরতে পারে। আর এই সমস্ত ঘটনা যখন আইন প্রণেতারা শুনতে পায় তখন তারা অবাক হয়ে যায়। ঠিক সেই সময় জেনারেল ডায়ার সে মারাত্মকভাবে রেগে যায় এবং সাথে সাথেই শঙ্কর নায়ারের কলার চেপে ধরে। আর এই সমস্ত ঘটনা যখন সবাই দেখতে পায় তখন সবাই খুব বেশি অবাক হয়ে যায় এবং আদালতের রায় আরও কিছুদিনের জন্য পিছিয়ে যায়। তারপর যেদিন ফাইনাল রায়ের দিন আসে ঠিক সেই সময় সে আদালতে বিচারপতি দেখতে পায় সেখানে শ্রীশঙ্কর নায়ার ও তার আইনজীবী সেখানে কেউই নেই। তখন সে জিজ্ঞাসা করে সে কেন সেখানে নেই। আসলে ব্রিটিশরা তাদেরকে এক গোলক দাদা ফেলে দিয়েছিল। আদালতে তোলার আগের দিন তাদের দুজনকে পুলিশ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেয় এবং একটি আবদ্ধ জায়গায় তাদেরকে রাখা হয়। আর এই কারণে তারা সেদিন আর আদালতে উপস্থিত হতে পারেনি। অন্যদিকে আদালতে উপস্থিত না হওয়ার কারণে জেনারেল ডায়ারের বিপক্ষে কোনো লোকই দাঁড়াতে পারেনি, আর কোনো সাক্ষ্য প্রমাণ না থাকার কারণে আদালত তাদের সবাইকে মাফ করে দেয়। আর এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং হাততালি দিয়ে ওঠে। অন্যদিকে আমরা সেই জেনারেল ডায়ারকে দেখতে পাই যে কিনা সেই শঙ্কর নায়ার তাকে মুক্তি দিয়ে দেয় এবং তাকে বলে আজই এখান থেকে চলে যেতে। তারপর তারা কোনো উপায় না দেখে সেখান থেকে চলে যায়। ঠিক কিছুদিন পরে কে একজন তার কাছে চিঠি লেখে। সেই চিঠিটা লেখে মিস্টার কৃপাল সিং এবং সে সেই চিঠিতে উল্লেখ করে যে ব্রিটিশ সৈন্যরা কীভাবে তার ছেলেকে মেরে ফেলেছে। আর সে যেহেতু সত্যের পথে একজন আইনজীবী তার পক্ষে সম্ভব এই পুরো বিষয়টা লড়ে যাওয়া, তাই যেভাবে হোক এই মানুষদের দিকে চেয়ে হলো তাকে এই সত্যের দিকে লড়াই করতে বলে। তারপর সে আবারও ফিরে আসে এবং সে আবারও আইনি লড়াই প্রক্রিয়া শুরু করে, কিন্তু আদালত তাকে কোনোভাবেই আইনি লড়াই করতে নিষেধ করে, কারণ আদালত ছিল ব্রিটিশদের কেনা গোলাম আর তার হয়ে তারাও কাজ করতেছিল। আর এই সমস্ত ঘটনা জানার পর সে আদালত সবার সামনেই আদালতকে অপমান করতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। আর এই কারণে আদালত তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আর এই সমস্ত ঘটনা যখন সারা বিশ্বে জানাজানি হয়ে যায় তখন এর পূর্ণ তদন্তকারী হিসাবে আদালত সেখানে উপস্থিত হয়। সেখানে সরাসরি সব মিডিয়া কভারেজ করতেছিল, আর এতে করে দেশের সমস্ত মানুষ এই পুরো জিনিসটি দেখতেছিল। ঠিক সেই সময় মিস্টার শঙ্কর নায়ার সে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। আর সমস্ত সত্য প্রকাশ পাওয়ার পর সেখানে ভারতীয়রা মনে করে যে ব্রিটিশরা তাদেরকে কেনা গোলাম মনে করত। তাদের শাসন ব্যবস্থা শুধুমাত্র জুলুম আর অত্যাচারই করত, আর এই কারণে ভারতীয়রা তাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেষ্টা করে।